কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুরে অভিযান চালিয়ে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার হাতিঝিল থেকে সুব্রত বাইনের সহযোগী শুটার আরাফাত ও শরীফ নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53টি গুলি ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করেছে সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা জানান, এই সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোন ব্যবহার করত। আর জানাচ্ছেন একরামুল হক সাইম। কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশের এই বাড়িতে থাকতেন 90-এর দশকের ঢাকার অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে ওই বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। 3 ঘন্টার বেশি সময় ধরে চলা অভিযানে গ্রেপ্তার হন পুরস্কার ঘোষিত শীর্ষ এই দুই সন্ত্রাসী। এ সময় তাদের কাছ থেকে 5টি আগ্নেয়াস্ত্র ও 10টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। চাঁদাবাজি, টেন্ডারবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সুব্রত বাহিনী 90-এর দশকে ঢাকার অপরাধ জগতে এক ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের এই বাহিনীর হাতে একাধিক হত্যাসহ অসংখ্য অপরাধ ঘটলেও থানায় মামলা দেওয়ার সাহস পেত না কেউ। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। এই অভিযান ছিল দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতা এবং পরিকল্পনার ফসল। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিএনপি জামাত জোট সরকার 2001 সালের 25 ডিসেম্বর 23 শীর্ষ সন্ত্রাসীর নামের তালিকা ঘোষণা করে। তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। তাকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল। অপরাধ জগতের আরেক শুটার মোল্লা মাসুদ বরাবরই ছিলেন ধরাছোঁয়ার বাইরে। মোল্লা মাসুদ রাজধানীর মতিঝিল ও গোপীবাগ এলাকা নিয়ন্ত্রণ করতেন। সুব্রত বাইনের হাত ধরেই মোল্লা মাসুদ অপরাধ জগতে পা রাখেন। পুলিশের তথ্য মতে তার বিরুদ্ধে যেসব মামলা আছে তার মধ্যে সাবেক এমপি কামাল আহমেদ মজুমদারের ভাগ্নে মামুন হত্যা, পুরান ঢাকার আরেক শীর্ষ সন্ত্রাসী মুরগি মিলন এবং খিলগাঁওয়ের তিলপাড়ার ট্রিপল মার্ডার অন্যতম। সরকারের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসীর তালিকায় মোল্লা মাসুদের নামও রয়েছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 71-এ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস পেলেন জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে সাজা দেওয়া হয়েছিল। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। মুক্তিযুদ্ধে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগে 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালের 23 অক্টোবর মৃত্যুদণ্ডের ওই রায় বহাল রাখে আপিল বিভাগ। যদিও দুটো রায়কে প্রহসনের বিচার বলে আখ্যায়িত করে আসছে জামায়াতে ইসলামী। নিজেকে নির্দোষ দাবি করে 113টি যুক্তি তুলে ধরে ওই রায় পুনর্বিবেচনার আবেদন করেন আজহার। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানির উদ্যোগ নেওয়া হয়। পরে তা আপিল হিসেবে গ্রহণ করেন সর্বোচ্চ আদালত। মঙ্গলবার নির্ধারিত সময়ের প্রায় 1 ঘণ্টা পরে আদালতের কার্যক্রম শুরু হয়। সকাল 9:50 প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর একটি রিভিউ বোর্ড গঠন করে বিগত সময়ে ট্রাইব্যুনালের রায়গুলোর পুনর্মূল্যায়ন করার দাবিও জানান আজহারের আইনজীবী।
অতীতের রায় সম্পর্কে এই রায়ে অনেক অবজারভেশন থাকবে। আমরা মনে করি সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা। রায়ের প্রতিক্রিয়ায় জামায়াতের নায়েবে আমির বলেন, সত্যের জয় হয়েছে। সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটি সুস্পষ্ট সুন্দর রেজাল্ট আজকে বেরিয়ে আসছে। এই রায়ে ট্রাইব্যুনালের চলমান বিচারে কোনো প্রভাব পড়বে না বলে মনে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আজকে অ্যাপিলেট ডিভিশন যখন বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা প্রয়োজন, এই ব্যাপারে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এখনো একমত পোষণ করছি এবং এই রায়ের পক্ষে আমরা এখনো কথা বলছি। আমাদের আইনি লড়াই যার সুযোগও নাই, কারণ এটা হলো রিভিউ থেকে যে অ্যাপিল আসছে সেই অ্যাপিলের জাজমেন্ট। এর উপরে বাংলাদেশে বা পৃথিবীর আর কোনো আদালত বা আর কোনো ফোরাম নেই। আইনজীবীরা জানান, রায়ের সংক্ষিপ্ত অনুলিপি কারাগারে পৌঁছালেই জেল থেকে মুক্তি পাবেন জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে রোডম্যাপ না দিলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে দাঁড়াবে বলে সতর্ক করেছে বিএনপি। গুলশানে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে যাদের ভয় তাদের সাথে জনগণের সম্পৃক্ততা নেই। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। সম্মানিত সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সংবাদ সম্মেলন। এতে উপস্থিত ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমেদ সহ দলের সিনিয়র নেতারা। এ সময় মূল বক্তব্য পাঠ করেন খন্দকার মোশাররফ। শুরুতেই সরকারের প্রতি নিজেদের হতাশার কারণ তুলে ধরেন তিনি। রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। জুলাই অভ্যুত্থানকে ধারণ করে জনগণের হারানো ভোটের অধিকার ও গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার বলে দাবি বিএনপির। আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন দলের আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আর নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, তাহলে এখানে আজকে বিভক্তিটা যারা গণতান্ত্রিক চাই, যারা জনগণের মালিকানা চায়, যারা জনগণের আস্থা নিয়ে রাজনীতিতে বিশ্বাসী, সমর্থন নিয়ে বিশ্বাসী, তাদের সাথে যারা অন্য পথে চলছে, যে শেখ হাসিনার পথে চলছে। অন্তর্বর্তী সরকারের 10 মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক এই আলোচনায় বক্তারা দ্রুত নির্বাচন দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।